একটু পর শুরু এসএসসি পরীক্ষা, ফলাফল দেয়া হবে ৬০ দিনের মধ্যে। কেন্দ্রে লোডশেডিং না করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ। জুলাই সনদের নামে বিভ্রান্তিতে গোলযোগ বাঁধানোর অপচেষ্টা হচ্ছে, বগুড়ায় বললেন প্রধানমন্ত্রী। ২ দশক পর গেলেন পিতৃভিটায়। একদিকে জ্বালানি তেলের ভোগান্তি, আরেকদিকে হামের দাপট, সংসদ উত্তপ্ত। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটু পর শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষার্থী 18,57,000-এর কিছু বেশি। এদিকে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, কোনো দুষ্টচক্র পরীক্ষার ক্ষতি সাধন করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। জানান, পরীক্ষার সময় কেন্দ্রে লোডশেডিং না করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। মঙ্গলবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষা আয়োজনে সরকারের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ব্যাপারে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। জানান, পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশের চেষ্টা থাকবে সরকারের। এবার পরীক্ষাটি যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায়, তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে, সেটাকে আমরা কয়েকদিনের মধ্যেই এটা ল মিনিস্ট্রিতে ভেরিংয়ের জন্য আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটাতে মানে 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে। পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি। ব্রিফিংয়ে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবনে করোনা ও জুলাই আন্দোলনের প্রভাবের বিষয়টি সরকারের বিবেচনা রয়েছে। তাই পরীক্ষা কেন্দ্রগুলো শিক্ষার্থী বান্ধব রাখার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়, সাথে সাথে সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চায় যে আপনারাও আপনাদের সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবে না। এবারের এসএসসি পরীক্ষা তাদের জীবনের প্রথম এবং পূর্ণ সিলেবাসে পাবলিক পরীক্ষা। সে কারণে পরীক্ষার হল যেন পরীক্ষার্থী বান্ধব হয়ে ওঠে, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিভাবে রাজপথে প্রতিবাদ মুখর থেকে দেয়ালে গ্রাফিতি এঁকে নিজেদের সম্পৃক্ত করেছে, তাদের এই সৃজনশীলতা পরীক্ষায় প্রতিফলিত হবে ইনশাল্লাহ। তাদের একটি স্বনির্ভর এবং সুন্দর ভবিষ্যৎই আমাদের সবার কামনা। সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি সঠিক মূল্যায়ন থেকে পরীক্ষার্থীরা যেন বঞ্চিত না হয়, সে ব্যাপারে অগ্রাধিকার সরকারের। সবাইকে অনেক ধন্যবাদ। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশে গোলযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সংসদের সামনে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বগুড়া থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন সহকর্মী মতিউর রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ঘরের ছেলেকে বরণ করে নিতে প্রস্তুত ছিল বগুড়া। নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বগুড়া সফর তারেক রহমানের। তার সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বৈশাখের ঘরদাপ এবং তীব্র গরম উপেক্ষা করে দুপুরের আগে থেকেই বগুড়া শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে থাকেন আলতাফুন্নেসা খেলার মাঠে। জনসভা শুরুর অনেক আগেই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ পরিণত হয় জনসমুদ্রে। রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টার দিকে সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্ছ্বসিত জনতা তাকে অভিবাদন জানায়। তিনিও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সত্যিকার অর্থে সংস্কার চায়, আর তাই স্বৈরাচারের আমলে কেউ যখন সংস্কারের শব্দটি উচ্চারণ করার সাহস করেনি, বিএনপি তখন সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছিল। এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে, জনগণের সামনে উপস্থাপন করেছিল। বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল
সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, যারা জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে তারা 71-এ দেশের অস্তিত্বেই বিশ্বাস করেনি, তাই তাদেরকে আর বিশ্বাস করা যায় না। বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। যেহেতু তাদেরকে বিশ্বাস করা যায় না, প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগে শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। গুপ্ত ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই দেশ শহীদ জিয়া যুদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই দেশ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দেশ। এই দেশ যারা 1971 সালে স্বাধীনতা বিশ্বাস করে, তাদের দেশ এই বাংলাদেশ। নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে বিএনপি ইতিমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের রায়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, জনগণকে সাথে নিয়ে বিএনপি তার নির্বাচনী ওয়াদা পূরণ করবে। প্রধানমন্ত্রী বললেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে চায় সরকার, সেজন্য দেশবাসীকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, গাবতলী, বগুড়া। এর আগে সোমবার বগুড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। ন্যায় বিচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আর একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো বিভেদ করা হবে না, বাংলাদেশে এমন বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রায় 2 দশক পর পিতৃভিটায় যান তারেক রহমান, অংশ নেন ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। সোমবার সকাল 6:10 ঢাকার গুলশানের বাসা থেকে সড়ক পথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সঙ্গী প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা। বেলা 11টার কিছু আগে বগুড়ায় পৌঁছান তারেক রহমান। সেখান থেকে যান বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে। 11:15টার দিকে বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের নামফলক উন্মোচন করেন। আশা করি ইনশাল্লাহ দ্রুত এই কাজগুলো সম্পন্ন হবে। এরপর বগুড়া সহ 7 জেলার ই-বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশে ন্যায়ভিত্তিক, আধুনিক এবং কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলবে বিএনপি। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। পরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 1টার দিকে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও হামরুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যাদের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা এই কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করেনি তাদের দায়িত্ব। তার ফলে দুঃখজনকভাবে অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ। বিকাল 2:45টায় বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড গ্রহীতা 911 জনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়। বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা
এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে। এরপর তারেক রহমান যান নিজ পৈতৃক বাড়ি বাগবাড়ি গ্রামের জিয়াবাড়িতে। এরপর নিজ হাতে মাটি কেটে বগুড়ার গাবতলী উপজেলার চৌকিরদহ খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজই ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন। দাম বাড়ানোর দ্বিতীয় দিনেও কমছে না জ্বালানি তেল সংগ্রহে আসা গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন কমছেই না। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে আসা গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা। গ্রাহকদের এই দীর্ঘ লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালেব প্লাজা পর্যন্ত বিস্তৃত। ভোর 4টায় লাইনে এসে দুপুর 12:15টার দিকে তেল নিতে দেখা যায় প্রাইভেট কার চালকদের। আর মোটরবাইক চালকরাও সকাল 8:30টায় লাইনে দাঁড়িয়ে দুপুর 12:15 নাগাদ তেল পেয়েছেন। দাম বাড়ানোর পরও সব পাম্পে তেল সরবরাহ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। এসবের জন্য অব্যবস্থাপনাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সোমবারও উত্তাপ ছড়িয়েছে সংসদে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, মানুষ তেলের জন্য হাহাকার করলেও সরকার সংসদে যে তথ্য দিচ্ছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। বিষয়টি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে বিতর্কে জড়ান স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়াউল হক সবুজের রিপোর্ট। খাদ্যমন্ত্রী মহোদয়। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে রুমিন ফারহানা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও বন্ধ হয়নি মব কালচার। জ্বালানি তেলের মজুত ও মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে বাণিজ্য মন্ত্রীর কাছেও প্রশ্ন রাখেন তিনি। বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? ডিজেলের ক্ষেত্রে 100 টাকার ডিজেলকে আমরা 115 টাকায় নিয়েছি, 15%। সেইভাবে যদি আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, 200 কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কম বেশি 25-30 লিটারের মতো ডিজেল লাগে। এই 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার মূল্যের অভিঘাতটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে এমনি শুনলে যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। এ বিষয়ে অধিবেশন মুলতবি রেখে সংসদে আলোচনার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের সংকটে সংসদে চুপ থাকা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। আপনি বিবৃতির কথা বলেছেন, তিনি যে বিবৃতি দিয়েছেন আমি বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাইনি। তা সে বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কি জন্য এসেছি? জনগণ তো তাদের প্রয়োজনে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের প্রয়োজনে তো এখানে আসেনি। মাননীয় মন্ত্রী 300 বিধিতে বিবৃতি দেওয়ার পরে দীর্ঘ বিবৃতি দিয়েছেন, সেটা জাতির সামনে পরিষ্কার। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। আমরা মনে করি এটা 71 বিধিতে নোটিশ দিলে, নোটিশ গৃহীত হলে মাননীয় মন্ত্রী তার প্রেক্ষিতে একটা বিবৃতি দিবেন এবং একটা সম্পর্ক প্রশ্ন করা যায়। এদিকে একের পর এক হামলায় নিজের প্রাণনাশের হুমকি জানিয়ে সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানান নোয়াখালী 6 আসনের এমপি হান্নান মাসুদ। এটা আমার হাহাকারও বলতে পারেন, কারণ আমি মামলা দিয়ে জিডি করে এখন পর্যন্ত মাননীয় সদস্য পাচ্ছি না। এদিন সংসদে নিজ এলাকার উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন অন্য সংসদ সদস্যরা। অটোরিকশা এবং সিএনজি টোল মুক্ত করা হবে কি না সেটি আমরা জানতে চাই। এটা চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আপনি প্রশ্ন।
হাম সংক্রমণ মোকাবিলায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পুরো বছর জুড়ে এই ভ্যাকসিন প্রোগ্রাম নিয়মতান্ত্রিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এই কার্যক্রমে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। রাজধানীতে একটি স্কুলে টিকাদান কার্যক্রমে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসেন। এইদিকে গত 24 ঘন্টায় হামে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। দেশে ভাইরাসজনিত হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 5 এপ্রিল 18 জেলার 20 উপজেলায় বিশেষ হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এই টিকা কার্যক্রম চলে। সোমবার থেকে সারা দেশে শুরু হয়েছে হাম রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম। রাজধানীর শাহজাদপুর একটি বেসরকারি স্কুলে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। We can proceed further, we can meet the crisis and we want cooperation. I on behalf of the government again thank you very much. আমরা যখন এই প্রোগ্রামটা স্টার্ট করি, before we start this program, there was a problem with our porters, those who carries the vaccine and the field workers, those who you have mentioned. Alhamdulillah, we have been successfully handled them. বাংলাদেশে হাম মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। It's a pleasure to be here with you all today at this vaccination site and for this engagement, another sign of the close partnership between the United States and Bangladesh. 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এই কার্যক্রম শুরু হয়েছে। একটু দেরিতে হলেও শিশুরা টিকা পাওয়ায় খুশি অভিভাবকরা। এটা তো অনেক মারাত্মক একটা বিষয়, বাচ্চা নিয়ে একটা ইয়ে হবে। সব বাবা মাই চায় যে বাচ্চা সুস্থ থাকুক। আমার মেয়েকে যদি না পাইতাম, যদি হইতো হাম, তাহলে তো আমার খারাপ লাগতেই। টিকা দেওয়ার পর্যন্ত কেন্দ্রে থাকতে হয়, সেই কারণে 4টা পর্যন্ত থাকবে। স্বতঃস্ফূর্তভাবে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসছেন বাবা মারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে তারা জাদুঘর প্রাঙ্গণে গেলে জাদুঘরের ট্রাস্টি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের শুরুতেই মন্ত্রী প্রতিমন্ত্রী জাদুঘরের প্রবেশমুখে স্থাপিত শিক্ষা অনির্বাণ অগ্নি ভাস্কর্যের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে কিছুক্ষণ নীরবতা পালনের পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। জাদুঘরে কর্মরত সদস্যরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জাদুঘরের দেয়ালে খোদাই করা বিভিন্ন দর্শনীয় ফলক এবং সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী অত্যন্ত মনোযোগের সাথে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, দলিলপত্র এবং বীর মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন স্মারক পর্যবেক্ষণ করেন। জাতীয় সংসদের সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল কালামের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বন্ধু 85 ঢাকা বিশ্ববিদ্যালয় সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে এই সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সতীর্থরা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আমানুল্লাহ সরকার। সংসদ সদস্য আবুল কালাম তার বক্তব্যে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন 37টি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। আবুল কালাম এমপি এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। তাকে নিয়ে বন্ধুরা স্মৃতিচারণ এবং নানান আনন্দ আড্ডায় মেতে ওঠেন। স্মৃতিচারণ শেষে পেশাদার কণ্ঠশিল্পী এবং শিল্পীদের সাথে সতীর্থদের গান বাজনায় অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। হস্তান্তরের আগে হেলে পড়েছে ঝালকাঠির রাজাপুরের প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। ফাটল দেখা দিয়েছে এর বিভিন্ন জায়গায়। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি বেশ ঝুঁকির মুখে ওই রুট ব্যবহারকারীরা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলম এর পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এই দুরবস্থার দৃশ্য ঝালকাঠির সাঙ্গর গোপালপুর সড়কে নির্মিত সেতুটির।
উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর গোপালপুর সংযোগ সড়কে গেল বছরের ডিসেম্বরে ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় সেতুটির। এর এক পর্যায়ে ভেঙে পড়লে দ্বিতীয় দফায় কাজ সম্পন্ন করা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ১৫ দিন যেতে না যেতেই একাংশ দেবে গিয়ে পুরো হেলে পড়ে এটি। এ নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। যে কোনো সময় পুরো সেতুটি ধসে পড়ার আশঙ্কা তাদের। এ ধরনের কাজের জন্য প্রভাবশালীদের ছত্রছায়া, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, তদারকির চরম অবহেলাকে দায়ী করছেন সাধারণ মানুষ। যে কোনো সময় বন্ধ করতে আমরা কোনো নাম করতে চাইবেন এই খাম্বা থেকে যে ডাব্বে গেছে রোড ধরতে পারে নাই না, ওটা যে আগের রেত আরো গভীরে আছে সেটা তো আমরা জানি না। এখানে কাজের মান অবশ্যই খারাপ হয়েছে। এরপর এখানে দক্ষ লোকও মনে হয় ছিল না, এর পেছনে যারা কাজ করা হয়েছে। এরপর গাফলতি তো আছেই, ভাঙ্গি গেছে, ডাব্বে গেছে, ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনারা এর একটা সুষ্ঠু তদন্ত করে এর একটা সমাধান চাই আপনাদের কাছে, কর্তৃপক্ষের কাছে। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে এলজিইডির সহকারী প্রকৌশলী জানালেন, এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। ব্রিজটি নাকি ভেঙে মানে উদ্বোধনের আগে কি ভেঙে পড়ছে নাকি বা ফাটল ধরেছে, এ বিষয়ে আসলে আমাদেরকে লিখিতভাবে কোনো জানানো হয় নাই। এবং এখন জানলাম বিষয়টা আমরা সরজমিনে পরিদর্শন করে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আমরা কারিগরি সহায়তার জন্য আমরা ব্রিজটি মানে পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘ প্রত্যাশিত সেতুটি ব্যবহার শুরুর আগেই সেটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। শেষ করব প্রাথমিক শিরোনামগুলো আরেকবার জানিয়ে। একটু পর শুরু এসএসসি পরীক্ষা, ফলাফল দেয়া হবে ৬০ দিনের মধ্যে। কেন্দ্রে লোডশেডিং না করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ। জুলাই সনদের নামে বিভ্রান্তিতে গোলযোগ বাঁধানোর অপচেষ্টা হচ্ছে, বগুড়ায় বললেন প্রধানমন্ত্রী। ২ দশক পর গেলেন পিতৃভিটায়। একদিকে জ্বালানি তেলের ভোগান্তি, আরেকদিকে হামের দাপট, সংসদ উত্তপ্ত। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ ৭:১০টায়, এর আগে ৯টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।